আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগত। এনটিভিকেও ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাইবো আমরা, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের জটিলতা, একটু জানতে চাইবো যে আসলে ডায়াবেটিসের কথা তো আমরা সবাই শুনি বা কম বেশি জানি, টাইপ 2 ডায়াবেটিসটা কি আসলে? আচ্ছা, ডায়াবেটিস আমরা বলি দু রকম। একটা টাইপ 1 যেটা জুভেনাইল ডায়াবেটিস, বাচ্চাদের হয়, ওটার মধ্যে হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, ওটা বেসিক্যালি টাইপ 1। আর টাইপ 2টা হচ্ছে অ্যাডাল্ট অনসেট, এবং এখানে ইনসুলিন ডিপেন্ডেন্ট না, মেডিকেশন দিয়েও ট্রিটমেন্ট করা যায়, তবে ইনসুলিনও অনেক সময় লাগে। যেটি সাধারণ ডায়াবেটিস আমরা দেখে থাকি সাধারণত, সেটি কি টাইপ 2 ডায়াবেটিস বলছি। তাহলে জটিলতা আসলে শুরুতে একটু জানতে চাইবো যে কি কি ধরনের জটিলতা এই ডায়াবেটিসের যারা আছেন, ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের হতে পারে? আচ্ছা, জটিলতা হবে যদি ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে। ডায়াবেটিসটা যদি কন্ট্রোল থাকে, লাইফস্টাইল যদি ঠিক থাকে, ট্রিটমেন্টের মধ্যে আমরা আলোচনা করেছি, তখন ওই জটিলতাটা কম হয় কিংবা দেরিতে আসে। আর যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাহলে জটিলতাটা অনেক তাড়াতাড়ি চলে আসে। প্রথমেই বলবো যে জটিলতার মধ্যে অনেক জটিলতা আছে। ডায়াবেটিসগুলো আমাদের ভাইটাল অর্গানকে এফেক্ট করে। যেমন প্রথমে হার্টে যায়, যে মাইক্রোভাস্কুলার যে ডিজিজ, তার মধ্যে আর্টারিগুলা প্ল্যাক হতে পারে ডায়াবেটিস থেকে। করোনারি আর্টারিতে প্ল্যাক হয়ে হার্ট অ্যাটাক হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে। তো সেটা আরেকটা মজার ব্যাপার, এটা মজার ঠিক বলবো না, এটা দুঃখজনকও একদিকে, যে ডায়াবেটিসের যখন চেস্ট পেইনটা হয় তখন অনেকে বুঝতে পারে না, এটা পেইনলেস হার্ট অ্যাটাকের মতন। সেই জন্য তার সেন্সেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেই জন্য আপনার ইয়ারলি একটা ইকেজি করা, কিংবা যদি জিজ্ঞেস করেন যে পেশেন্টকে যখন এক্সামিনেশনে আসে যে তোমার কি কোনো শর্ট অফ ব্রেথ হয়, কিংবা তোমার কোনো শ্বাস নিতে গেলে, বা আপনি যদি দেখেন ওবেস পেশেন্ট, যেন আমরা কোলেস্টেরলটা মাপি এভরি 6 মান্থ অ্যাটলিস্ট, যেটা আপনার লো ডেন্সিটি কোলেস্টেরল, যেটা লাইপোপ্রোটিন, ওটা আপনার ব্যাড কাইন্ড অফ কোলেস্টেরল আমরা সাধারণ মানুষকে বুঝাই। তো ওটা আপনার 100-এর নিচে থাকতে হবে, এবং সেটা যদি 100-এর উপরে থাকে তাকে অবশ্যই কোলেস্টেরলের ওষুধ খেতে হবে। তবে এখানে একটা গেল হার্টের ব্যাপার, আরেকটা হলো যে আপনার স্ট্রোক হতে পারে, সেটাও একটা বড় ব্যাপার। সেই জন্য আপনার ওই জটিলতাগুলোকে পেশেন্টকে বুঝাতে হবে প্রথমেই, যে তুমি যদি ডায়াবেটিসটা কন্ট্রোল না করে এগুলো হবে। আরেকটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেটা খুব কমন দেখা যায়। এটি আসলে কি একটু বুঝিয়ে বলবেন কি? জি, অবশ্যই। নিউরোপ্যাথি যেটা, সেটা হলো আপনার যে ছোট ছোট যে ক্যাপিলারি বা আর্টারিগুলো আছে, সেগুলো আপনার ইয়ে হয়ে যাচ্ছে, যে নামনেস আসতেছে টোতে কিংবা ফিঙ্গার্সে, ওখানে আপনার ডায়াবেটিসের জন্য, সুগারের জন্য সার্কুলেশনটা ভালো হচ্ছে না, যার জন্য আমরা ফিট এক্সামিন করি এবং ওখানে পালসটা দেখি। পায়ের থেকে অনেক সময় শুরু হয়, এবং পেশেন্ট কমপ্লেন করে আমার পায়ে ব্যথা হয় এবং কিছুটা ক্র্যাম্পও হতে পারে, আবার নামনেস বলবে যে শিরশির করে, ওরা বলে কথাটা, শিরশির করে পাটা, ঝিরঝির করে, হাতটাও ঝিরঝির করে, হাতেও মাঝে মাঝে ব্যথা হয়। এটা হলো পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা আমরা দেখি। আরেকটা হচ্ছে কিডনিতে, আপনার কিডনিতে 51 ইয়ার্স অ্যান্ড আপ হলেই আপনার সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ যেটা, সেটা অ্যাডাল্টদের হতে পারে, যার জন্য খুব সাবধান থাকতে হবে। এবং সেই জন্য আমরা মাইক্রো অ্যালবুমিন অফ দ্য ইউরিন, ওটা আমরা চেক করি এভরি 6 মান্থস। যদি একবার বেশি থাকে তাহলে ওটা এভরি 3 মান্থস, আর যদি কন্ট্রোলে থাকে তাহলে 6 মান্থস, এভরি 6 মান্থসে ওটা চেক করি। ওটাতেও আমরা দেখি যে কিডনি কোনো এফেক্টেড হলো কিনা, এবং যেটা বিউএন, ক্রিয়েটিনিন এবং জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা, সেটাও আমরা দেখি। দেখলে পরে যদি ওটা যদি বেশি কম থাকে, ক্রিয়েটিনিন হাই থাকে, বিউএন হাই থাকে, তখন আমরা নেফ্রোলজিস্টের কাছে পাঠিয়ে দিই। প্রথমে নিজেরা কম থাকলে পরে ওদেরকে অ্যাওয়ারনেস দিই যে তোমার এটা প্রোটিন বের হয়ে যাচ্ছে তোমার ইউরিনের সাথে, এটা কিডনিতে কমপ্লিকেশন হচ্ছে, তুমি ডায়াবেটিসটা আরও কন্ট্রোল করো, এভাবে ইনসুলিন নাও, এভাবে খাওয়া দাওয়া করো, এবং প্রোটিনটা একটু কমিয়ে দাও খাবারের থেকে। এসব বলার পরেও যদি কন্ট্রোল না হয়, তখন নেক্সট ডে আমরা পাঠিয়ে দিই তাকে নেফ্রোলজিস্টের কাছে। তার মানে দেখা গেল যে এই জটিলতাগুলো হওয়ার পেছনে প্রধান কারণটাই হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। জি, আরেকটা যেটা জটিলতা অনেক হয় সেটা হলো চোখে।
চোখে ক্যাটারাক্ট হবে, আরেকটা জিনিস ছানি যেটাকে বলি সেটা হবে, আরেকটা হলো রেটিনোপ্যাথি এবং হিমোরেজ। এটা তো হয় অনেক সময় ডায়াবেটিসের জন্য, এবং সেই জন্য এভরি ইয়ার আই এক্সাম ইজ মাস্ট। অপথলমোলজিস্টের কাছে পাঠাতে হবে এবং ওটা রেটিনাল এক্সাম করতে হবে চোখের জন্য। আচ্ছা, কি দেখে বোঝা যাবে জাতীয় সমস্যা হয়েছে কিনা? সেটি ওই এক্সামিন করলেই বুঝতে পারবে। ওরা তো রেটিনা এক্সামিন করবে, কিন্তু আমরা অ্যাজ এ ফিজিশিয়ান আমরা ওকে জিজ্ঞেস করব, আচ্ছা তোমার যে ভিশনটা আগের থেকে চেঞ্জ হয়েছে, দূরে দেখতে পাও নাকি একটু ঝাপসা লাগে আগের থেকে? তখন পেশেন্ট বলে যে না আমি একটু ঝাপসা লাগে আমার, বা আমার এই চশমাটা দিয়ে আমি ভালো পড়তে পারি না। হ্যাঁ, এরকম বললে পরে ডেফিনেটলি, আর এভরি ইয়ার তো আমরা পাঠাচ্ছি। আর আমরা যখন দেখি তখন আমরা দেখি যে ছানিটা তো বোঝা যায় যে ছানি পড়েছে কিনা, সেইভাবে আমরা পাঠিয়ে দিই আর কি অপথলমোলজিস্টের কাছে। তো এই যে জটিলতাগুলো, এগুলো যাতে আসলে আপনি যেটি বলছিলেন যে দেখা যায় যে যারা নিয়ন্ত্রিত থাকে তাদের ক্ষেত্রে হয়তো হয়ই না, কিংবা হলেও অনেক পরে আসে এই সমস্যাগুলো, তাহলে আসলে প্রতিরোধের বা এই যে ডায়াবেটিসটা যাতে নিয়ন্ত্রণে রাখতে পারে এমন কি কি ধরনের পরামর্শ আপনারা দিতে পারবেন রোগীদের? ট্রিটমেন্টের মধ্যে যখন আমরা প্রথম পেশেন্টে আসি তখন বলে দিই সব, যে তোমার লাইফস্টাইল চেঞ্জ, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, স্ট্রেস রিলিফ, স্লিপ, মেডিকেশন নিয়মিত, ইনসুলিন নিয়মিত, এসব সব বলার পরেও এটা বলি যে তোমার যদি ইনসুলিনটা, তোমার যদি হিমোগ্লোবিন A1C-টা যদি 7-এর নিচে, এটা হলো আমাদের গোল, এটা আমাদেরকে 7-এর নিচে রাখতে হবে। কারো যদি 13 থাকে তাহলে আমরা 2 রকমের ইনসুলিন দেবো, 3 রকমের ওরাল মেডিকেশন দিব, দিয়ে আস্তে 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 নামাবো, একদম ঢপ করে নিচে নামিয়ে দিব না, তাহলে আবার কিন্তু পেশেন্টের অসুবিধা হবে, হাইপোগ্লাইসেমিক হবে, শক হবে, অন্য কিছু হবে। মানে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কমাবো আমরা। জি অবশ্যই, এভাবে করে কমিয়ে ওদেরকে বলতে হবে যদি তুমি এটা কন্ট্রোলে রাখো তোমার কোনো কমপ্লিকেশন হবে না, তুমি ভালো থাকবে। আর যদি এটা কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু কমপ্লিকেশন খুব তাড়াতাড়ি হবে, কিডনি নষ্ট হয়ে যাবে, ডায়ালাইসিসে যাবে। এসব আমরা আগে থেকেই ওদেরকে বলি আর কি পেশেন্টদেরকে, নট টু স্কেয়ার দেম, আর ভয় দেখাবার জন্য না, তবে সত্যিটা বলে ওদেরকে সাবধান করার জন্য। তাহলে এই সমস্যাগুলো ঠিক ফলো আপে আনার জন্য বা দেখার জন্য আপনারা কতদিন পর পর ফলো আপে রোগীদেরকে আসতে বলেন যারা ডায়াবেটিসের রোগী আছেন? আচ্ছা, যেটা নাকি খুব বেশি আনকন্ট্রোল তাদেরকে মান্থলি প্রথমে দেখি, যখন স্টেবল হয়ে যায় তখন এভরি 3 মান্থস দেখি, আর যখন আরো বেশি স্টেবল হয়ে যায়, ধরেন কারো হিমোগ্লোবিন A1C-টা 6-এ চলে আসছে, তখন বলি 6 মাস পরে আসো। এভাবে করে আর কি আমরা মনিটর করি তাদেরকে। তবে এভরি 3 মান্থস মাস্ট, যাদের 8 আছে, 7 আছে কিংবা 9 আছে, সেভাবে করে আমরা আর কি দেখি ওদেরকে। আরেকটা যেটা বলি যে তোমরা পাটা খুব সাবধানে রাখবা, সবসময় স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটবে, খালি পায়ে হাঁটবে না। পায়ে কোনো কিছু হলে, মানে যে কোনো কিছুই হোক, ধরেন একটা কেটে গেল বা একটু ব্যথা পেলো, জি সেটা জি। আর ডায়াবেটিস পেশেন্টদেরকে ভ্যাকসিন যেটা, সেটা দিতেই হবে, যেমন ফ্লু ভ্যাকসিন, ওদের ইমিউনিটি কম থাকে, সুগারটা বেশি থাকে, বেশিরভাগই ব্লাডের মধ্যে, ইনফেকশনটা তাড়াতাড়ি ছড়িয়ে যায়, যার জন্য আমরা ওদেরকে ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন দিচ্ছি, নিউমোনিয়া ভ্যাকসিন সেটাও, এবং হেপাটাইটিস বি, এগুলো ওদেরকে সাবধান করে অবশ্যই তারা নিয়ে রাখে এবং সেই প্রতিরোধের জন্য এই পরামর্শটা আপনারা দিয়ে থাকেন। আচ্ছা, তারপরও দেখা যাচ্ছে ইনসুলিন যারা অনেক দিন ধরে নিচ্ছেন, একটা সময় ইনসুলিনটা তাদের খুব বেশি কাজ করে না, বা সেই অনিয়ন্ত্রিত যারা, বা এই যে আপনাদের যে লাইফস্টাইল মডিফিকেশনের যে পরামর্শগুলো দেওয়া হয় সেটি হয়তো তারা পুরোপুরি মেনে চলছেন না, শুধু ইনসুলিনটাই নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে কোন কোন সমস্যা হতে পারে এবং তখন কি কি ঝুঁকির মধ্যে পড়েন? তখন আসলেও সমস্যা হয়। কিছু কিছু পেশেন্ট আছে নন কমপ্লায়েন্স, ওরা শুনবে না, আপনি যাই বলেন না কেন। হয়তো কিছুটা ডিপ্রেশন আছে, কিছুটা টেক কেয়ার করতে পারে না, কিছুটা আলসেমি আছে, সব কিছু মিলিয়ে ওরা করতে পারে না। এবং আমার কিছু পেশেন্ট আছে ওরকম, ওদের আপনার হিমোগ্লোবিন A1C 13-এর নিচে কিছুতেই নামে না এবং টেক কেয়ার করে না। তখন আমরা সত্যি সত্যি ওদেরকে এমন জায়গায় পাঠাই যে কাউন্সেল করে ওদের ডায়েটটা ঠিক করে, যেন ওরা বুঝতে পারে। অনেক সময় আমাদের কথাটা হয়তো নেয় না, নিউট্রিশনিস্টের কাছে পাঠালে বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠালে তখন ওরা যখন বলে ওদেরকে, তখন ওরা ওটা শোনে, এবং শোনার পরে যখন আবার ফেরত আসে আমার কাছে, আমি যখন আবার ফলো আপ করি তখন সে সেগুলো মেনে চলে। তখন আমি দেখি যে হ্যাঁ, ও তো কন্ট্রোলে এসে গেছে মোটামুটি। তখন ওকে যদি আমি জিজ্ঞেস করি এখন কেন তুমি করছো, বলে যে ওখানে গিয়েছিলাম, উনি এইভাবে বলেছে। তো এটা একটা যে ভালো জিনিস যে আমরা যখন রেফার করি, এখানেও তাই হয়তো নিশ্চয়ই রেফার করা হবে। অনেক সময় আমাদের কথা শোনে না, ভাবে যে আমরা এত পেশেন্ট দেখি, ডায়াবেটিসের কথা বলছি, অনেক সময় ওরা স্পেশালিস্টের কাছে যেতে চায়, অনেক সময় এসেই পেশেন্ট বলে আমাকে রেফার করো।
এভাবে আর কি ওরা ডিমান্ড করে, তো করতে হয় আমাদেরকে। আচ্ছা আচ্ছা, তো আমাদের দেশেও আসলে যারা প্র্যাকটিস করছেন তারা এই বিষয়টিতে খুব বেশি হয়তো সজাগ না, তারা নিজেরাই চেষ্টা করছেন, যারা সম্মানিত যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, কিন্তু আমাদের রোগীরা আসলে এই মেনে চলার বিষয়টা তাদের মধ্যে কম থাকে। তো আমরা আশা করব যে এই কাউন্সিলিংটা বা এই যে রেফার করার যে বিষয়টা, এটি যাতে আমাদের যারা চিকিৎসক আছেন তারা মাথায় রাখেন এবং সেভাবেই যাতে তারা ডায়াবেটিসটা যাতে কন্ট্রোলে থাকে সেটি যাতে অবশ্যই রাখতে পারেন। ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ।